নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। আবার একটা ভোট, আর আবার আপনাদের মাঝে আমরা। ভোট এলেই আমরা হাজির হয়ে যাই জেলায় জেলায়, আপনাদের সামনে, আপনাদের মাঝে। আমাদের মঞ্চে হাজির হন নেতারা, তাদের কাছে ভোটের অঙ্ক বোঝার চেষ্টা করি আমরা। এই অনুষ্ঠানে নেতাদের সরাসরি প্রশ্ন করে জনতা, অর্থাৎ আপনারা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, তারা 26-এর বিধানসভার হাওয়া বুঝতে আমরা হাজির উত্তরবঙ্গের আসল জায়গা শিলিগুড়িতে। নামে উত্তর হলেও এই মাটিতে প্রশ্ন অনেক। আমরা যদি গত কয়েকটি বিধানসভা নির্বাচনের দিকে দেখি, উত্তরবঙ্গে দাপট দেখিয়েছে বিজেপি, কিন্তু এবার কি হবে? পাহাড়ে কি কাজ করবে বিজেপি গুরুং ফ্যাক্টর, নাকি এবার খেলা ঘুরিয়ে দেবেন অনিত থাপা? শিলিগুড়ির টক্করে কে এগিয়ে, মেয়র গৌতম দেব নাকি বিজেপির চিফ হুইপ, বিধানসভার চিফ হুইপ? ডুয়ার্সের মন এবার কোন দিকে? বিজেপির রাজবংশী ভোটে কি থাবা বসাতে পারবে তৃণমূল? ভোটের লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে এসআইআর, না সবার উপরে ধর্মই সত্য? প্রশ্ন অনেক, উত্তর খুঁজতে আমরা আজ শিলিগুড়িতে। প্রথমে পরিচয় করিয়ে দিই যারা আছেন আমার সঙ্গে। আমার একদম ডান দিকে আছেন সিপিএম এর পক্ষে গৌতম ঘোষ। গৌতমবাবু, আপনাকে স্বাগত। পাশে আছেন নান্টু পাল, বিজেপির পক্ষে। নান্টুদা, আপনাকেও স্বাগত। আমার একদম বাঁদিকে আছেন সুব্রত দত্ত, কংগ্রেসের পক্ষে। সুব্রত, আপনাকে স্বাগত। এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বেদব্রত দত্ত। আমি প্রথমেই আসব তৃণমূল কংগ্রেসের বেদব্রত দত্তের কাছে। বেদব্রত বাবু, উত্তরের মন এবার কোন দিকে? দেখুন, আমরা প্রথমে ভারতবর্ষের 5 ট্রিলিয়ন ইকোনমির এরকম একটা গল্প শুনেছি। তারপরে জানলাম যে ভারত সরকারের 214 লক্ষ কোটি টাকা দেনা, আভ্যন্তরীণ এবং এক্সটার্নাল। এটাতে যখন হলো না, তারপরে আমরা শুনলাম হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান, এই সমস্ত অনেক দিন ধরে চললো। সেগুলোতেও হলো না, কোনো কাজ এগোলো না, চির ধরানো গেল না বাংলায়। কারণ এখানে আমাদের সামনে রোজ সকালে ঘুম থেকে উঠলে আমরা যে হিমালয় দেখতে পাই, সেই রকম আরেকটা অটল প্রাচীর আছে, যার নাম বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দেওয়ালে ধাক্কা খেয়ে খেয়ে ফিরে গেল। এইবার আসলো একটা অদ্ভুত টার্ম, যার নাম এসআইআর। আমরা জন্মের পরের থেকে ধারাবাহিকভাবে দেখে এসছি যে দুপুরবেলা বা সারাদিনের অন্য সময় একজন আসতেন বা তার সঙ্গে আরও হয়তো লোক থাকতো, কজন মেম্বার, তারা কি করেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, যারা ছিলেন তারাই আছেন, নাকি তার মধ্যে ফার্দার লোক প্রাপ্তবয়স্ক হয়েছে যিনি ভোট দিতে পারেন, এই সমস্ত ডাটা নিয়ে তারা চলে যেতেন। তাতে হলো না, এবার হলো এসআইআর। ভারতবর্ষের যে নির্বাচনী যে আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, তার মধ্যে আমরা কোথাও খুঁজে পাইনি। আমরা পেয়েছি আইআর, অর্থাৎ নিবিড় সংশোধনী। এবং এইটার মাধ্যমে একটা টার্গেট করা হলো যে বাংলাতে প্রায় 1.25 কোটি ভোটারকে তাদের নাম বাদ দিতে হবে। এবং আজকের তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেন তেন প্রকারেরও বাংলার বুকে 1.25 কোটি লোককে বাদ দিয়েই ইলেকশনে জিততে হবে। পারলে এই 1.25 কোটি লোকের নাম বাদ দিয়ে ইলেকশন না করে সার্টিফিকেটটা হাতে নিয়ে আমরা স্ট্রেট আমি এই প্রসঙ্গে নান্টুদাকে জানতে চাই। নান্টুদা, এসআইআর কতটা প্রভাব ফেলবে? নির্বাচনে মানুষ ঠিক করবেন মোদিজির সরকার হবে না মমতার সরকার পশ্চিমবঙ্গে।
যারা বাংলাদেশের স্লোগান জয় বাংলা হবে না বন্দে মাতরম আমাদের স্লোগানে যাবে, এটা বুঝতে হবে। যারা চিৎকার করে তারা বলতে দিতে চায় না, ভয় পায়। একটা জায়গায় বুঝতে হবে, আমি যখন বললেন তারা বললাম না। যদি চিৎকারই করে যদি সব বন্ধ করতে চাও, এটাই আমরা চাই, এসআর আরও হোক। প্রথমত বলতে চাই, কেন আমাদের ভোট দেবে? আজকে মানুষ একটি বাচ্চা জন্ম হওয়ার পরে আজকে ৮১,০০০ টাকার ঋণের বোঝা নিয়ে জন্ম হচ্ছে। ২ লক্ষ কোটি টাকা ২০১১ সালে ঋণের বোঝা ৮ লক্ষ কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছে। এই বোঝাটা মানুষের কাছে একটা গেছে। দ্বিতীয়ত, আমাদের সামনে আইনের অবস্থা সারা পশ্চিমবঙ্গ আছে সবচেয়ে পিছিয়ে ৩৫ নম্বরে চলে গেছে ৩৬ নম্বর। ৭,০০০ থেকে ৮,০০০ স্কুলের নিয়োগ হচ্ছে না। এখানে যেই পরিসংখ্যান যদি দেখা যায়, পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশের বেড়াজাল দেওয়া দরকার। আমাদের রোহিঙ্গা বাংলাদেশ থেকে বাংলাদেশে এসছে, তাদের বেড়াজালের পাড়ে এখানে আসছে, তাদের জন্য কষ্ট করতে হচ্ছে মানুষকে এসআইআরের মাধ্যমে। এসআইআরের কথা বলছিলেন, এসআইআরটা কিন্তু অনেক আগেই ভারতবর্ষে ছিল এবং আমার মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী একসময় বলতেন নো আইডেন্টি কার্ড নো ভোট। আপনারা দেখবেন ১৯৪৮, ১৯৪৭, ১৯৫০ আইন আছে। ১৯৫৫ সালের যে আমাদের নাগরিকত্ব আইন পাশ হয়, সেই আইনের ক্ষেত্রে এই মানুষ প্রকৃত ভারতীয়, প্রতিটি দেশ, আমাদের দেশটা প্রতিটি দেশেরই প্রকৃত ভোটাররা ভোট দিক, এটা থাক। আমি 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 গৌতমবাবু, একটা অভিযোগ উঠছে, এই এসআইআর প্রক্রিয়া উত্তরবঙ্গে কতটা প্রভাব ফেলবে? বামেরা এই এসআইআর নিয়ে কি মনে করছে? একটা হচ্ছে, অনেকে বলছেন যে মুসলমানদের বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। যথার্থই যে কথাটা আলোচনা হচ্ছে আজকে এসআইআর, একটা এসআইআর নিবিড় সংশোধনীর নামে ৬০ লক্ষের উপরে মানুষ আজকে একটা অনিশ্চয়তার মধ্যে আছে। ভারতবর্ষের নির্বাচনী কাঠামো যদি বলি, আমি ১৯৫২ সালে প্রথম সাধারণ নির্বাচন হয়। নির্বাচনের সেই সময়কার আমাদের নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে সুকুমার সেন। তার সময় থেকে সেই সময় যদি দেখা যায়, ভারতবর্ষের সংবিধান হচ্ছে একটা চরিত্রটাই হচ্ছে ইনক্লুসিভ ক্যারেক্টার। এই ইনক্লুসিভ ক্যারেক্টারটা আজকে হচ্ছে এক্সক্লুসিভ ক্যারেক্টারে পরিণত হচ্ছে, এক্সক্লুডেড ক্যারেক্টারে পরিণত হচ্ছে এই এসআইআর এর মধ্য দিয়ে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর এবং নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের কালে। এটাই সবচেয়ে দুঃখের জনক। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আমরা ভারতবর্ষে নানা জাতি, নানা ভাষা, নানা ধর্মের মানুষ একসাথে থাকি। রবীন্দ্রনাথের কথায় যদি বলি, হেবর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চীন, সখুন দোল পাঠান মুঘল এক দেহে হলো লীন। পশ্চিম আজ খুলিয়াছে দ্বার, হেতা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলিবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রবীন্দ্রনাথকে নস্যাৎ করা হচ্ছে আজকে। আমার সোনার বাংলা গান গাওয়ার জন্য রবীন্দ্রনাথের গান ১৯০৫ সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। যে গান আমাদের একাত্মতা বোধ আমাদের মধ্যে জাগিয়ে তুলেছিল বাঙালির হৃদয়ে, সেই গান পরবর্তীকালে ৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে সেই গান বাংলাদেশের মুক্তির জাতীয় সঙ্গীত। সেই গান গাওয়ার জন্য দেশদ্রোহিতার মামলা হচ্ছে। আজকে ভারতবর্ষের লজ্জা নির্বাচন কমিশন নয়, এটি নির্যাতন কমিশন। ৬০ লক্ষ মানুষের আজকে ভাগ্য ঝুলে আছে কিছু নিয়মের বেড়াজালে। একটা ভারতবর্ষের গণতান্ত্রিক যে ব্যবস্থা প্রতিষ্ঠান, গণতন্ত্র, আজকে গণতন্ত্রটা অ্যাডজুডিকেশনে চলে গেছে। ভারতবর্ষের গণতন্ত্র আজকে অ্যাডজুডিকেশনে। শুধু মুসলিমদের তাড়ানো না, এর মধ্যে প্রচুর পরিমাণে আছে হচ্ছে মতুয়া, যারা হরিচাঁদ গুরুচাঁদের শিষ্য, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ আছে, আদিবাসী মানুষ, তাদেরকে না, তাদের নামও অ্যাডজুডিকেশনে, ধর্মাবলম্বী মানুষ, তাদের নামও হচ্ছে অ্যাডজুডিকেশনের মধ্যে আছে। লজ্জা হয় আমাদের ধর্মনিরপেক্ষতার যে চরিত্র ভারতবর্ষে। ধন্যবাদ সুব্রত বাবু। যেটা প্রশ্নটা গৌতম বাবু তুললেন,
যে শুধু মুসলমান নয়, নমশূদ্র এবং তফসিলি জাতি উপজাতিদের নাম বাদ গেছে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজুডিকেশন যাদের নাম ছিল প্রায় 40% বাদ চলে যাচ্ছে। কংগ্রেসের স্ট্যান্ড কি গোটা নর্থ বেঙ্গল জুড়ে? আমাদের কনস্টিটিউশন যখন রচিত হয়েছিল, আমাদের প্রথম শর্ত ছিল ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ একটি ভোট নির্বাচনে প্রত্যেকটা নাগরিককে দেওয়ার অধিকার দিতে হবে। তখন ছিল 21 বছর, এখন নামিয়ে সেটাকে 18 বছর করেছে। আর স্পেশাল রিভিশন, ইন্টেন্সিভ রিভিশন ইটস নট এ নিউ থিং, এটা কোনো নতুন জিনিস নয়, আগেও হয়েছে। কিন্তু এই জিনিসটা নিয়ে এত হইচই কোনোদিন হয়নি। কেন হয়নি? তখন এইভাবে ধর্মের ভিত্তিতে নাম কাটার প্রবণতা ইলেকশন কমিশনে ছিল না। তারা তখন সত্যিকারের রিভিশনটা করত। কিন্তু বর্তমানে যারা ইলেকশন কমিশন হয়ে এসছেন, এই সরকারের তোষামোদি করতে গিয়ে তারা ধর্মের ভিত্তিতে যেভাবে নামগুলো কেটে ভোটটা করাতে চাইছে, এর বিরোধিতা আমরা কংগ্রেস অবশ্যই করব। আজকে যারা এখানে বসে আছেন বা আমরা যারা বলছি, আজকে আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, আমরা আজকে স্লোগান নয়, আমরা আসল যেই জিনিসগুলো সমাজকে ক্ষতি করছে সেগুলি নিয়ে আলোচনা করি। আজকে শিক্ষা ক্ষেত্রে যে অবনতি হয়েছে, ছাত্ররা রাস্তায়, শিক্ষকরা রাস্তায় বসে কাঁদছে। আজকে যেভাবে ভোটারদের বাদ দিয়ে ভোট করার, অ্যাসেম্বলি দখল করার যে একটা প্রবণতা চলছে, কদিন আগেই আমরা দেখলাম মুর্শিদাবাদে যেই ঘটনাগুলো ঘটেছে, হানাহানি চলছে, হিন্দু মুসলমানকে দাগিয়ে দেওয়ার যে প্রবণতা চলছে। আমি আমার জন্ম এই শহরে, আমার 59 বছর বয়স হয়েছে, আমি কোনোদিন ঘুম থেকে উঠে পাড়ার মধ্যে রাম গান শুনিনি। আজকে আমাকে ঘুম থেকে উঠে কানের মধ্যে হিন্দি গান শুনছি। এই যে প্রবণতা পাড়ায় পাড়ায় চলে হয়েছে, আমি তো আমার নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছি। আমি বুঝতে পারছি না, আমি বাংলায় থাকছি না, আমি বিহারে বা অন্য কোথাও গিয়ে মানুষ হচ্ছি। আমি সেই জায়গায় আজকে আমাদের আজকে চিন্তার সময় এসছে, আমরা কি করব। আমি আসবো। আপনারা প্লিজ আপনারা জনতা যারা আমার সঙ্গে আছেন, প্রচুর মানুষ আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, তাদের প্রশ্ন নেব। তারা নেতাদের সরাসরি প্রশ্ন করতে পারবেন। আমার সহকর্মী তমশ্রী আছেন, তমশ্রী আপনাদের কাছে যাবেন, প্রশ্ন নেবেন। এখন নয়, একটু পরে আবার নেব। আমি প্রথমেই নান্টুদার কাছে আসছি। গত কয়েকটি নির্বাচনে তৃণমূল বাংলা জুড়ে দাপট দেখালেও উত্তরবঙ্গে তাদের টেক্কা দিয়েছে বিজেপি। আমার প্রশ্ন, উত্তরে বিজেপির জমি কি আগের মতো আছে? দেখুন, উত্তরবঙ্গের পুরো জমিতেই বিজেপির আছে। বিজেপি এবার আরও ভালো ফল করবে। আমি বলছি, চোপড়া আমাদের ছিল না, চোপড়াটা আশাবাদী, চোপড়া আমরা জিতব। কোনো জায়গাতে আমাদের কোনো জায়গা ক্ষতি হবে না, কেননা মানুষ উন্নয়ন দেখতে গেলে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন হয়েছে। যদি শিলিগুড়ি দেখেন, শিলিগুড়িতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করার ক্ষেত্রে একটা কেন্দ্রীয় সরকারের ভূমিকা আছে। শিলিগুড়িতে আমাদের এনজিবি রেলওয়ে স্টেশনের একটা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন করা, এনজিবি রেলওয়ে স্টেশনকে তৈরি করা এবং শিলিগুড়িকে কেন্দ্র করে পর্যটন বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য। এবং সবচেয়ে বেশি শিলিগুড়ি যানজটের সমস্যা। আজকে বাগডোগরার থেকে আপনি যদি সেবক পর্যন্ত যান, প্রায় 12 কিলোমিটারের রাস্তা 12,000 কোটি টাকা দিয়ে হচ্ছে। সেবকের দিকে যে সেবক কর্নেশন ব্রিজ, সেই ব্রিজটা তৈরি হচ্ছে। চা বাগানের জন্য যে নতুন তৈরি করার জন্য আন্দোলন তৈরি হচ্ছে, চা বাগানের আন্দোলন। আমি চা বাগানের লিডার, আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্রামের নতুন দিশা দেখাচ্ছে একদম। এবং উত্তরবঙ্গের রাস্তাঘাট কেন্দ্র সরকারের ক্ষেত্রে নান্টুদার কথায় পরিষ্কার যে নরেন্দ্র মোদীর আমলে রাস্তাঘাট তৈরি হচ্ছে, ট্যুরিজম তৈরি হচ্ছে, চা বাগানে নান্টুদা ঢুকে পড়েছেন। বেদব্রত বাবু, আপনারা কি এই হারানো জমি ফেরাতে পারবেন? বা চা বাগান নিয়ে যে প্রশ্নগুলো তুললেন বা ডেভেলপমেন্ট নিয়ে প্রশ্নগুলো, সবই মোদীর আমলে হচ্ছে। দেখুন, উত্তরবঙ্গের মানুষ এর আগের বার এই কুচবিহার থেকে মালদা যে 54টা সিট আছে, সেখানে অধিকাংশ সিটে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছিল। কিন্তু এই 5 বছর টোটাল নন পারফরমেন্স। আপনারা যদি একটুখানি খেয়াল করেন যে ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা শুধুমাত্র সমালোচনা করে এবং কোনো রকমের কোনো কাজকর্ম বা কেন্দ্রে তাদের সরকার আছে। শিলিগুড়ির কথা যেটা বলছে, শিলিগুড়ির যে স্ট্র্যাটেজিক লোকেশন, শিলিগুড়ির যে
জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স, শিলিগুড়ির যা কিছু গুরুত্ব সেটা প্রথম ভারতবর্ষের সামনে এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন দ্বিতীয়বার রেলমন্ত্রী ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম সেবক স্টেশনের পাশে সিকিমের টয় ট্রেনের শিলান্যাস হয়েছিল, আমি ছিলাম ওই ফাংশনে, এবং তখন নান্টু বাবুও আমাদের দলে ছিলেন। এখন Second সেবক time দিয়ে যখন ছিল। তো সেবক যাই হোক, দিয়ে সিকিমে ট্রেন আমি যাচ্ছে, শুধু এইটুকু বলছি, নাথুলায় ট্রেন যাবে, বিজেপি থাকবে না। আন্ডারপাস ট্রেন যাবে, উত্তরবঙ্গে আজকে BJP রেল স্টেশন থাকবে না। ইন্টারন্যাশনাল হচ্ছে, উত্তরবঙ্গে থাকবে না আপনি BJP, বলতে পারবেন না, কারণ অনেক BJP উন্নয়ন কিছু হচ্ছে। করেনি। গৌতম দাস, শিলিগুড়িতে বিজেপির যিনি প্রার্থী তিনি আগে আপনাদের দলে ছিলেন, বর্তমান যিনি প্রার্থী তিনি শঙ্কর ঘোষকে কতটা সমস্যায় ফেলতে পারবেন? এখানকার যা উন্নয়ন, যা চোখে পড়ে, যেদিকে তাকাই বামফ্রন্ট সরকারের সময়কার উন্নয়ন, তাছাড়া আর কোনো আর উন্নয়ন বাগডোগরা এই এয়ারপোর্টে সময়কালে পড়ছে না, হয়নি। তোমার বাড়ির সামনে নকশাল বাড়ি আগে আর কত কোনো time লাগতো? উন্নয়ন এই ভুলভাল সময়কালে প্ল্যানিং, হয়নি। ভুলভাল প্ল্যানিং, দেড় ঘন্টা এবার লোকের জীবন শেষ করে দিয়ে গেছে। এবার ব্যবসায়ীদের ব্যবসা জাতীয় শেষ হয়ে সড়ক, এবার শিলিগুড়িতে এবার আসি ওইরকম একটা বিজেপি ওভারব্রিজ, বিজেপি ওইরকম পার্টি ফ্লাইওভার সারা পৃথিবীর কোথাও নেই। এখানে বলছো, ওইরকম আচ্ছা, ফ্লাইওভার। ঠিক আছে। যারা সরকারে জাতীয় সড়ক, থাকবে, এদের যারা জন্য সরকারে খারাপ থাকবে হচ্ছে। তাদেরকেই উন্নয়নের কাজ করতে চোখে হবে, পড়ছে না। বড়াই ফ্লাইওভার করার চোখে কিছু পড়ছে নেই। না। জিএসটির মাধ্যমে উত্তরবঙ্গের থেকে কত টাকা নিয়ে যান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, তার কতটুকু রাজ্যে ফিরে আসে? জনজাতির গোষ্ঠীগুলিকে নিয়ে শুধু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর নামে নোংরা রাজনীতি করা হয়েছে, এছাড়া আর কিছু হয়নি। ধর্মের বড়ি খাইয়ে মানুষের ভোট নেওয়া যাবে না। মানুষ রুটি রুজি কর্মসংস্থান এবং চা বাগানের শ্রমিক বলছেন। লেবার কোডের নামে 29টা আইন আজকে এক জায়গায় হয়ে গেছে। ধন্যবাদ। 29টা আইনের মাধ্যমে যে 8 প্রশ্নটা- ঘন্টা কাজ 12 ঘন্টা হবে। দায়ী হচ্ছে কেন্দ্রের সরকার, লেবার কোড চালু করছে ধন্যবাদ, এবং লেবার কোডের মধ্য ধন্যবাদ। দিয়ে চা বাগানের শ্রমিকরা ধন্যবাদ। এবার বর্জন ধন্যবাদ। করবে বিজেপি। ধর্মের গৌতম দা, চা বাগানের শ্রমিকদের ধন্যবাদ। প্রথম গৌতম দার সর্বনাশ করে গেছে সিপিএম, প্রথম সর্বনাশ চা বাগানের করে গেছে সিপিএম। আচ্ছা, গৌতম দা বললেন ধর্মের বড়ি খাইয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। নান্টু পাল, ধর্ম কতটা ফ্যাক্টর? আমাদের দেশ 1947 সালে যখন ভাগ হয়, তার আগে ইতিহাসটা দেখবেন সেখানে কিভাবে ভাগ হয়েছিল। নান্টু বাবু আজকে ইতিহাসে না গিয়ে আমি বর্তমানে বলছি বলুন। বাংলাদেশ পাকিস্তান হলো কেন? আজকে আমরা এগুলো যিনি বলতে গৌতম দা, হয় না গৌতম দা, কেন? গৌতম দা প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ গৌতম দা প্লিজ শুনে নাও। আরে শুনে- বহুত্ববাদ হ্যাঁ। আনতে হবে, এটা আজকে- বাংলার হ্যাঁ। মাটি। না না, এখানে আমরা একটা শুনুন, ধর্ম শুনুন, দিয়ে কথা হবে বলছি। না। প্রথম দাঁড়ান, কথা হলো দাঁড়ান। আজকে যে স্লোগানগুলো হচ্ছে জয় বাংলা, বাংলাদেশের সঙ্গে বাংলাকে মিলিয়ে দেওয়া হচ্ছে। কিছু চিকেন নেকে খেলা হবে বাংলাদেশের স্লোগান, শিলিগুড়ি স্লোগান। অনেকে আছে প্রতিদিন আস্তে একটা আস্তে। গোষ্ঠী এখানে অত্যাচার করছে, তাদের কিছু বলছেন না। শিলিগুড়িতে একটা মেয়ে ধর্ষিতা হলেন, একটা মেয়েকে মারা গেল, তার জন্য পুলিশ ধর্মের জন্য ধরছেন না কেন? জানি না আপনার এটা একদম মিথ্যে কথা। ধর্মের কথা পুলিশ যে বলছে। ধরবে, পুলিশ, কারণ পুলিশের এটা কাজ ধরার করছেন না। দায়িত্ব পুলিশের। পুলিশ নিরপেক্ষ আপনারা ভাবে কাজ আপনারা এই করছেন না। জাতিভেদ করে করে পুলিশকে রাজ্যটাকে নিরপেক্ষ শেষ কাজ করতে করতে চাইছে। দেওয়া হচ্ছে না। মমতা ব্যানার্জির আমরা রাজ্য ধর্মের এটা। কথা বলছি না। এখানে বহুত্ববাদ ধর্মকে নিয়ে আসা চলে। হচ্ছে। এখানে হিন্দু, ধর্মকে নিয়ে আসা মুসলিম, হচ্ছে। শিখ, খ্রিস্টান সবাই আছে। এইটা হচ্ছে ওদের সংকীর্ণ রাজনীতি। বাংলা হচ্ছে বহুত্ববাদের মাটি, সংবিধানের মূল সুর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন। এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে দাদা, থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ইউপি আপনি না, ভুলে গেছেন, এটা বিহার একটা না, এটা কদিন উড়িষ্যা আগে, না, এটা কদিন- বাংলা। এই যে ধর্মের রাজনীতি, এটা তো শিলিগুড়িতে ঢুকে গেছে। একদল বিজেপির অভিযোগ করছে যে তৃণমূল মন্দির পলিটিক্স করছে, আবার তৃণমূল অভিযোগ করছে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? দেখুন, ধর্ম আমরা জানতাম, ধর্ম হলো যার যার তার তার। এবার এরা ধর্ম বলতে কি বোঝায় আমি জানি না। ধর্ম আমি যেটা যেটা আচরণ করবো এটা তো সেটা আমার মমতা ধর্ম। ব্যানার্জির স্লোগান। আরে আপনি শোনো শোনো, কার ব্যানার্জির স্লোগান? স্লোগান। পৃথিবীতে তো সবাই মমতা ব্যানার্জি করেছে, আর কেউ কিছু করেনি, সেটা আমরা জানি। শুনি। এই পৃথিবীটাও সৃষ্টি মমতা ব্যানার্জি করেছে, আমরা জানি। আমি সেই জায়গায় যাচ্ছি না। আমরা জানতাম আমি যে আচরণ করব সেটাই আমার ধর্ম।
আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি যেই জায়গাটায় যেতে চাচ্ছি, যখন কংগ্রেস সেরে গেছিল এই দেশটাকে বিজেপির হাতে 2011 সালে ছিল, জিডিপি আমাদের জিডিপির এগেনস্টে মানে ধার করা ছিল না এই 51%, জাস্ট হিয়ার মি, 51%। আজকে সেটা ডেট টু রেশিও হয়ে গেছে 85%। বাংলায় ছিল 2 লক্ষ কোটি টাকা, এখন হচ্ছে 8 লক্ষ কোটি টাকা। আমরা এটা চর্চা না করে আমরা কোথায় ঢুকছি? আমরা মন্দিরে ঢুকছি, মসজিদে ঢুকছি। এতে যদি মানুষের উন্নয়ন হয় তাহলে সেটা করতে দিন, কিন্তু আমরা কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা কংগ্রেস এই রাজনীতি করব না। শিলিগুড়িতে বড় ফ্যাক্টর অবাঙালি ভোট। এই ভোট এবার কোন দিকে যাবে? গৌতম দেব বলছেন যে অবাঙালিরা তৃণমূলকে ভোট দেয় না, এই মিথ তিনি ভেঙে দেবেন। গৌতম দেব কমফর্টেবলি জিতবে, কারণ মানুষ বুঝে গেছে যে তৃণমূল না আসলে কাজ হবে না। শিলিগুড়ির যা দরকার সেটা দিতে পারে একমাত্র তৃণমূল, একমাত্র তৃণমূল। কারণ গৌতম দেব শিলিগুড়িকে একটা সার্বিক একটা উন্নয়নের জায়গায় নিয়ে গেছেন গত 5 বছরে। ঠিক। দেখুন, হ্যাঁ, আমি নান্টুদা। একটা জায়গাতে বলছি, হ্যাঁ, আমাদের দেশে সব জাতির মানুষ দেখবেন আছেন, তাদের কিন্তু ভোটার লিস্টে নাম আছে এসআর নির্বাচন কমিশনের মাধ্যমে। সনাতনী অনেকে আছেন, মাইনরিটি লোকরাও আছেন, খ্রিস্টান আছেন, বুদ্ধিস্ট আছেন, সবাই কিন্তু ভারতবর্ষের নাগরিক, সবাই আমরা তাকে শ্রদ্ধা করি। কিন্তু মায়ানমার দিয়ে বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গারা আসছেন, তারা সবসময় দেশের বিরুদ্ধে শিলিগুড়ির কথা বলছেন। অবাঙালি ভোট কোন দিকে যেতে তাদের হবে? বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণার কথা বলছি, তাদের বিরুদ্ধে আমরা বলছি, তাদের এসআর এর মাধ্যমে যত নির্বাচন কমিশনার যেটা করছেন কেন্দ্রীয় তাদেরকে সরকার ঘোষণা আমরা করুক না রোহিঙ্গা কত আস্তে এসছে। আস্তে গৌতম তাতে দাস। আমরা সমর্থন করছি যে নির্বাচন কমিশন যেটা করছেন এটা আমাদের কথা। নির্বাচন কমিশন আমরা কি চাই না যে আসার দেশের জন্য তো বাইরে যারা লোক দেশের ভারতবর্ষে BSF কেন দায়ী। থাকবে? এটা নিয়ে যদি প্রকৃত ভোটাররা ভোট দিক, অনেক মুসলিমরা আছে, আমার বন্ধু অনেক জানাশোনা আছে, তাদের নাম আছে, তাদের তো আমরা বিরুদ্ধে বলছি না। কিন্তু বাংলাদেশ থেকে এসে বোম মেরে চলে যাবে, তারা সাচার কমিটির টাকা তারা বাংলাদেশের লোকে নিয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা ভোটের আগে এইসব এখান কথা থেকে বলে এসে লাভ নাই। বাংলাদেশে নিয়ে চলে যাবে। মেরুকরণের চেষ্টা, আপ্রাণ চেষ্টা, মেরুকরণ ছাড়া আর কোনো হাতিয়ার নাই বিজেপি। নান্টুবাবু, ধর্মীয় বিভাজন ছাড়া আর কোনো হাতিয়ার নাই, দিতে পারেনি। রুটি রুজি নাই। স্পেশাল রোল অবজারভার দিতে পারেনি। ধর্মীয় আরে আপনার বিভাজন জমি ছাড়া বেড়া লাগিয়ে দেবে। বিজেপির কাছে কোনো অস্ত্র নেই। লাগিয়ে দেওয়ার জমি রুটি নেই। রুজির কেউ দিতে প্রশ্নে পারেনি। এরা পা রাখতে চায় না। রুটি রুজি, বেকার সমস্যার সমাধান, ডলারের দাম, দেশের অর্থনৈতিক অবস্থা, এই যুদ্ধ না লাগলে আমরা জানতামই না আমাদের দেশে গ্যাস উৎপাদন হয় না। প্রশ্নে আসবো, দাঁড়ান। উত্তরবঙ্গে 54টা সিটের মধ্যে 54টাই বিজেপি পাবে, টিএমসি মুছে যাবে। 54টা সিটের মধ্যে ঠিক আছে, আপনি বিজেপি করেন, খুব ভালো কথা। আপনার এই জোশ আছে, আপনি বলছেন, আশা করছেন 4 তারিখে আমরা দেখে নেব। হ্যাঁ, দাও। শিলিগুড়ি যে আমাদের যে বিধায়ক আছে শঙ্করবাবু, কি উন্নয়নমূলক কাজ করছে এর আগেও জিজ্ঞাসা করতে বলতে পারেনি। ঠিক আছে, না কেন্দ্র সরকার থেকে কোনো টাকা আনছে না কিছু। আর আমি আরেকটা কথা জিজ্ঞাসা, নান্টু বাবু উনি কোন পার্টি করেন সেটাই তো আমরা জানি না শিলিগুড়ি নাগরিক হিসাবে। নান্টুদা। বিধায়কের উন্নয়নমূলক টাকাগুলো বারবার যেটা পায় পুরোটাই নিয়ম অনুযায়ী ডিএম এর মাধ্যমে পৌরসভা বা ইজিডিএ বা ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে খরচ করতে হয়। সেই টাকার জন্য দরবার টাকাগুলো দিয়েছেন কিন্তু করছেন না। কিন্তু আপনাদের বলি 7,000 কোটি টাকা এখানকার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের এমপি ফান্ডে টাকা দিয়েছেন। জলের জন্য টাকা দিয়েছেন কেন্দ্র সরকার। অমৃত জল, শিলিগুড়ি পৌরসভার জল দিতে পারছেন না শিলিগুড়ি মেয়র। বাড়ি বাড়িতে জল দেওয়ার কথা বলে শিলিগুড়ি মেয়র জল দিতে পারছেন না। জল দিতে পারছেন না। নান্টুবাবু, কেন্দ্রের আপনাদের টাকা একটাই দিয়েছে, কথা, দিতে পারছেন না। technical glitch। বাড়ি তৈরি করার আপনাদের টাকা ভোটার দিয়েছে, লিস্টেও দিতে পারছেন তাই, না। আপনাদের যানজটের উন্নয়নের সমস্যা টাকার করছে, ক্ষেত্রেও দিতে তাই। পারছেন না। আপনারা কিছু আপনি করতে একের পর পারেননি। এক না, আপনি না, আপনি সমস্ত কিচ্ছু জায়গায় করতে ব্যর্থ পারেননি। হয়েছেন। বলুন, কাকে প্রশ্ন করতে চান? আমি তৃণমূলের সমর্থন মানে নেতাজি যে দেবব্রত বাবুকে একটা দাদা প্রশ্ন আপনি করতে বসে পড়ুন, দাদা আপনি বসে পড়ুন, বসুন। হ্যাঁ, আমার ওনার কাছে একটাই কোশ্চেন, যখন সরকার আসলো আপনাদের সরকার 2011 থেকে, তারপর থেকে ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট তো নেই পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্ট নেই। এখানের যে শিক্ষার যে আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি তো এতটাই হচ্ছে ঘোটালা করেছেন, সেই ঘোটালার জন্য উনি জেলে ছিল। হ্যাঁ, সেই শিক্ষা ব্যবস্থা চলে গেছে, শাসনের অবনতি হয়েছে। হ্যাঁ,
আচ্ছা, স্বাস্থ্যর যে অবনতি হচ্ছে এর জন্য Overall সবচেয়ে অবনতি এর জন্য হয়েছে আমার প্রশ্ন। কোশ্চেনটা হ্যাঁ, হচ্ছে আপনার বুঝে গেছি। যে হ্যাঁ, আমি আপনাকে আপনি আমাকে মোট 3টে প্রশ্ন করেছেন, খুব ভালো। এবার শুনুন, পশ্চিমবঙ্গে যদি শিল্প না হতো, এত স্বল্প পরিসরে অত ডিটেল বলা সম্ভব না, তাহলে রাজ্য সরকারের রেভিনিউ আর্নিং 1,20,000 টাকায় গিয়ে দাঁড়াতো না। 1,20,000 টাকা, 20,000 কোটি টাকা। আসুন। শিল্প আমি হয়েছে, ভারতীয় আসছি, জনতা পার্টির আসছি, কাছে আসছি। থেকে শিল্প হয়েছে দুটো এটাই data কথা দেওয়া হয়েছে। হয়। শুনবো যে প্রশ্ন শুনবো পাবলিকের কেন্দ্রীয় সরকার, গৃহমন্ত্রী, শিল্প। প্রধানমন্ত্রী এবং যত আমাদের বিজেপির ভাইরা আছে তারা বলে ঘুষপেটিয়া। আজ অবধি কি কেন্দ্র সরকার বা হোম মিনিস্টার কি ডেটা কি প্রকাশিত করেছে, করতে পেরেছে? কোথায় ডেটা দিন আমাকে। যে নান্টু পাল। এটা আমাদের বিষয় না, নির্বাচন কমিশনারের ব্যাপার। নির্বাচন কমিশনার যেটা বলেছেন ভারতবর্ষের নাগরিকত্বের আইনে আছে এবং 11 অনুচ্ছেদ বলা আছে কিভাবে নির্বাচনের মানুষের জনগণনা হবে। সেখানে সেই মোতাবেক নির্বাচন কমিশনার দেখছে সেখানে যারা প্রকৃত ভারতীয় না তাদেরকে কনক্লুড করতে হবে। এটা কোথাকার আছে? আমরা আইনের ছাত্র, আইন মতবিদ কথা বলবো, আইনের বাইরে কোনো কথা বল। নির্বাচন কমিশনার কোর্টে যান না, কোর্টে বলুন যে ভুল হচ্ছে, কোর্টে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে একটাই তো যান, আছে কোর্ট, বলুন আমরা ওই মানছি না। একটাই তো জায়গা আছে বলে কোর্ট, বলুন সব মানছি না। ব্যাপারকে ঝুলিয়ে আর দেওয়া। শিল্প ওই একটাই তো পশ্চিমবঙ্গে, জায়গা, কোর্ট। পশ্চিমবঙ্গে 6,668টা কারখানা পশ্চিমবঙ্গের থেকে চলে গেছে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে চলে গেছে। শিল্প বন্ধ, কাঠমারি শিল্প হচ্ছে, সব শিল্প বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এমএসএমই শিল্প বন্ধ। ভারতবর্ষের মধ্যে ওয়ান, এখন টাকা তোলার শিল্প চলছে। এমএসএমই ভারতবর্ষের মধ্যে 1 নম্বর। আসছি। আমরা 5th লার্জেস্ট ইকোনমি, 4th লার্জেস্ট ইকোনমি সারাক্ষণ বলে বেড়ায় বিজেপি সরকার। সেই ক্ষেত্রে আমাদের পার ক্যাপিটা ইনকামের হিসাবটা একটু আপনি বলতে পারবেন? পার ক্যাপিটা ইনকামে আমরা কত রেটে আছি? সারা ভারতবর্ষে বাড়ছে, পশ্চিমবঙ্গে বাড় দিয়ে। তাহলে পশ্চিমবঙ্গে বাবু, যে দেশের সম্পদের পশ্চিমবঙ্গের 80%, 1000টা পশ্চিমবঙ্গে ফ্যামিলি, আরে 1000টা ফ্যামিলি পশ্চিমবঙ্গে- ভারতবর্ষে বলছি কেন? মোট সম্পদের 80%। বলছি শুনুন, আমরা জাতীয় আয়ে পশ্চিমবঙ্গে 24তম জায়গাতে আছে। কেন আছে বলছি, দেখুন আমি সাম্প্রতিক একটা ছোট আলু করে, please, ছোট করে। একটা ছোট বলছি, আলু চাষির ক্ষেত্রে আলু হিমঘর পাচ্ছে না, 1 টাকা কেজিতে বিক্রি করছে, বাইরে 14-15 টাকা বিক্রি হচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ। বাইরে রপ্তানি হচ্ছে না। আমি একটা কথা বলতে চাই, যেখানে আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে আমাদের রাজ্যে মহিলাদের নিরাপত্তা কতটা আছে? মহিলারা সবচেয়ে নিরাপদ। এটা উত্তরপ্রদেশ নয়, এটা উড়িষ্যা নয়, বাংলায় সবচেয়ে নিরাপদ। আপনি নিজে তার প্রমাণ। এসআর এবারই প্রথম হয়েছে সেটা বিষয় না, এসআর বিগত অনেকবার হয়েছে এসআরটা। তো আমাদের নেতা রাহুল গান্ধী প্রথম থেকে বলে আছে স্বচ্ছ এসআর এর কথা। তো এটা কিছুদিন আগে দেখা গেল, কতদিনের মধ্যে দেখা গেল যে গুজরাটে একজনকে নোটিশ পাঠানো হয়েছে, একজন ভোটারকে। সেখানে হচ্ছে বিজেপি সিম্বল, নির্বাচন কমিশনের দপ্তর থেকে যেই নোটিশটা পাঠিয়েছে সেখানে হচ্ছে বিজেপি সিম্বল কেরালাতে। এই বিষয়ে বিজেপি কি ছোট করে বলবেন নান্টুদা? হ্যাঁ, আমি আবার বলেছি যে এটা ভারতীয় নাগরিকত্বের আইনের মধ্যে নির্বাচন কমিশনার তাদের মহামান্য আদালতের নির্দেশে, তাদের আলোচনার মাধ্যমেই কিন্তু এসআইআর পদ্ধতি চলছে। সেখানে দেখবেন নাম উঠানো, নাম বাদ দেওয়া এবং কোনো ভুল হলে বারবার কিন্তু বিচারপতিদেরকে নিয়োগ করে বারবার যাচাই করা হচ্ছে। যারা ভারতবর্ষ না, পৃথিবীর সব জায়গাতে একটা আইন আছে, যারা প্রকৃত ভোটার তারা থাকবেন। আমি ছোট্ট আলোচনা, গৌতম দা আপনি ছোট করে বলবেন প্লিজ। ডুয়ার্সের ভোট, আমি শিলিগুড়ি থেকে একটু ডুয়ার্সের থেকে চাই। ডুয়ার্সের ভোট অনেকটাই নির্ভর করে চা বাগান এবং চা বাগানের শ্রমিকদের ওপর। আপনি নিজে সিটুর নেতা, আপনি দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতি করছেন। চা বলয়ের মন এবার কোন দিকে? একসময় আরএসপির বড় সংগঠন ছিল চা বাগান শ্রমিকদের মধ্যে, চা শ্রমিকদের মন কোন দিকে? চা শ্রমিকদের বিদ্রোহের মনোভাব, আদিবাসী সমাজের বেশিরভাগ মানুষ তারা হচ্ছে চরমতম শ্রম শোষণের শিকার। এই 29টা শ্রম আইন যা লেবার কোড, 4টি কোডে নিয়ে আসা হয়েছে, এর মধ্য দিয়ে 8 ঘন্টা কাজ 12 ঘন্টায় স্প্রেড ওভারের নামে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করানো হবে। এই বিষয়গুলি যখন তুলে ধরা হচ্ছে,
বিদ্রোহের আগুন বেরোচ্ছে তাদের চোখ মুখ দিয়ে। আমি আসবো, এবং এর আসবো, ফলে আসবো, কেন্দ্রীয় আসবো, সরকারের please, এই আসবো, শ্রমনীতি আসবো, ছোট করে। এবং রাজ্য সরকারও সুব্রতদা, সমানভাবে দায়ী। আমি আসবো। চা শ্রমিকদের মন কোন দিকে? দেখেন, এই মুহূর্তে চা শ্রমিকরা হলো সব থেকে বঞ্চিত। পশ্চিমবঙ্গে চা শ্রমিকরা পাচ্ছে 250 টাকা। আপনি কেরালায় চলে যান 482 টাকা, 546 টাকা, 519 টাকা। পয়লা মার্চ, কর্ণাটকে চলে যান, ঠিক আছে, কর্ণাটকে চলে যান 451 টাকা, কর্ণাটকে চলে যান 451 টাকা, পশ্চিমবঙ্গে 250 টাকা। এবার আপনি বলুন চা শ্রমিকরা সুখে আছে কিনা বঞ্চিত হয়ে আছে? দেবব্রতবাবু, দেবব্রতবাবু, হ্যাঁ প্লিজ। বেশি কিছু বলার দরকার নেই, খালি ওয়েজেস কত সুখে আছে। দেখুন, চা শিল্প নিয়ে বলতে গেলে 1977-এ সিপিএম ক্ষমতায় এসছে, 1978-এ প্রথম দার্জিলিং এর সামাবিয়াং টি এস্টেটে 7 জন শ্রমিকের হত্যা দিয়ে এই মানে পশ্চিমবঙ্গের চা শিল্পের উপরে মানুষের টাকায় রুজি রোজগার লাগে, রুজি রোজগারটা বলো, রুজি রোজগারটা বলো। ওরা 250 টাকা পাচ্ছে। নান্টু বলে গেছে, নান্টুদা, শুনুন, প্রশ্নটা শুনুন, প্রশ্নটাকে শুনুন, আমি একটু প্রশ্নটা শুনুন। আমি এক চা শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে তাদের মজুরি নিয়ে। পাশাপাশি তৃণমূল সরকার চা সুন্দরী প্রকল্প চালু করেছে, চা বাগানের জন্য পাট্টাও দিচ্ছে চা শ্রমিকদের মধ্যে। এটা বিজেপিকে কতটা অস্বস্তিতে ফেলবে? এক, দাঁড়ান। দুই, বহু জায়গায় আপনারা বলেছিলেন বন্ধ চা বাগান খুলে দেবেন, কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছিল, কিচ্ছু হয়নি। এবং আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে দেখছি যে বিজেপির যে ঘরোয়া অশান্তি এবং প্রার্থীকে কেন্দ্র করে এই যে আপনাদের সাজানো বাগান কিন্তু খেটে দিতে পারে। উত্তর না, এটা চা বাগান নিয়ে শ্রমিকদের ক্ষোভ আছে, এটা আমি স্বীকার করছি। এবং চা বাগানের তাদের ন্যায্য ওয়েস পাওয়া উচিত, তার দাবিতে বিজেপিকে রিজেক্ট করে না, বলছি, আমাকে বলতে দিন, আপনি বলার সময় বলেন। শুনিনি। চা বাগানের 250 টাকা পাচ্ছে, আসামে অনেক কম ছিল, বিজেপি শাসিত আসামে 280 টাকা পাচ্ছে, আরও জায়গায় কেরলের বেশি পাচ্ছে। আপনি তথ্য দিয়ে বলবেন, আমি তথ্য ছাড়া বলছি না। চা বাগানের যে স্বপ্ন দেখানো হয়েছিল, আমরা মিনিমাম ওয়েজ, রাজু বিসজি এখানকার সংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে মিনিমাম চা ওয়েজ কেন্দ্রীয় সরকার তো বাজেট আছে চা বাগানের জন্য করার জন্য বলেছে। আস্তে টি বোর্ডের ক্ষেত্রে 1000 কোটি টাকা দেবেন বলেছিলেন তো। তারা ট্রেড ইউনিয়ন করে ফ্লোর লেভেল মিনিমাম ওয়েজেস ট্রেড ইউনিয়ন 178, যা আমাদের রাজ্যে 250 টাকা হয়নি। কেন্দ্রীয় সরকার বলছে 178। চা বাগানের ক্ষেত্রে 1000 কোটি চা বাগান 350 টাকা ওয়েজেস করার জন্য আন্দোলন কেন্দ্র সরকারের চা বাগিচা রাজু কেন্দ্রীয় সরকার তো বলেছে। এখন ডবল ইঞ্জিন সরকার দরকার, ডবল ইঞ্জিন সরকার হলে চা বাগানে ওয়েজেস বৃদ্ধি হবে। চা শ্রমিকদের যেটুকু যা উন্নতি হয়েছে 34 বছরের পরে, সেটা হয়েছে কি হয়েছে? মজুরি বৃদ্ধি হয়েছে, 250 টাকা ওয়েজ বৃদ্ধি হয়েছে, 250 টাকা উন্নতি হয়েছে, চা সুন্দরী প্রকল্প, বাড়ি চা বাগান হোটেল হয়েছে, ওরা তো নিউ ধ্বংস চাপড়া করে চা গেছিল। বাগান মেফেয়ার হোটেল, বন্ধ চা বাগান। নিউ চাপড়া চা বাগান মেফেয়ার হোটেল বন্ধ হয়েছে, হয়ে গেছিল চা সেখানে বাগান। 15% সেটা হচ্ছে জমিদের extra দিয়ে revenue generate 30% করার জমি জন্য। করে দেওয়া হয়েছে। আরে extra চা revenue। বাগানের মালিকদের চা জমি শিল্পে যাতে শ্রমিকদের কথা না additional বসে, কর্মসংস্থান হয়। শ্রমিকদের চিন্তা না করে কর্মসংস্থান, চা বাগানকে হোটেল কর্মসংস্থান করার জন্য। চা বাগানের জমি চা শিল্পকে তো শেষ করে দিয়েছে। তারা 15% কে 30% চা করে শিল্পকে দিয়ে শেষ করে একের দিয়ে পর গেছে। এক কোন সময় আমরা তুলবো যে আপনি চিৎকার করে বললে আমি আরেকটা চা বাগান প্রশ্নে শিল্প আসবো। ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি একটা প্রশ্নে চা আসবো। শিল্প ধ্বংসের জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়ই দায়ী। আমার পরের প্রশ্ন, উত্তরবঙ্গের নান্টুদা ছোট করে উত্তর দেবেন। উত্তরবঙ্গের সব থেকে বড় বিষয় হচ্ছে রাজবংশী ভোট। আমি উত্তরবঙ্গের কথা যদি বলি, রাজবংশী ভোট কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ইভেন এই জায়গাতেও রয়েছে। আমি যা দেখতে পেলাম বিভিন্ন সময় অনন্ত মহারাজ বিজেপির সাংসদ, তিনি হেলে গেছেন তৃণমূলের দিকে, আবার বংশীবদন বর্মন বিজেপির দিকে গেছেন। অর্ঘ্য রায় প্রধান একসময় ফরওয়ার্ড ব্লকের, তার বাবা এমপি ছিলেন, অমর রায় প্রধান তার ছেলে, তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। এবার রাজবংশী ভোট এবার কি আপনারা আগে যেমন পেতেন এবার পাবেন? রাজবংশীরা আগেও আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন, আজকেও আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে থাকবেন। জাতপাত- এবং তাই
অগ্রপ্রধান কদিন আগে এমএলএ আপনারা এইবার সে দেখে রাজবংশ নেবেন। আমাদের দিকে আমি চলে আসবো, এসেছে, এক এক করে একজন বিধায়ক সে চলে এসেছে। আচ্ছা, আপনি কনফিডেন্ট? হ্যাঁ, এই জনজাতির গোষ্ঠীগুলিকে নিয়ে যে নোংরা রাজনীতি কেন্দ্র এবং রাজ্যের, এই ঝাড়িঝুড়ি ধরা পড়ে গেছে। মানুষ এবার রুখে দাঁড়াবে, ভোটের ব্যালটে এবার প্রমাণ করবে রাজবংশী ভোটের বিক্ষুব্ধ অংশ তারা এবার ভোটে মানুষের কথা বলো, খবর নিয়ে আমরা বলি রাখে। মানুষের কথা বলো, জাতপাতের কথা না। কাস্ট সেন্সাস হচ্ছে, অ্যাকর্ডিংলি তারা রিজার্ভেশন পাবে। আমাদের নেতা রাহুল গান্ধী অলরেডি বলে দিয়েছে। আমরা বলবো মানুষের কথা, মানুষের উন্নয়নের কথা, মানুষ কিভাবে এগিয়ে যেতে পারে সেই কথাটা আমরা তুলে ধরতে বলবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বহুত্ববাদে বিশ্বাসী। তিনি অন্যান্য সব সম্প্রদায়ের মতো রাজবংশীদেরকেও সমগুরুত্ব দিয়েছেন এবং অত্যন্ত মানে যাকে বলে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। এইবার বিজেপি বুঝবে যে রাজবংশীরা ওদের সাথে নেই, মতুয়া ওদের সাথে নেই, কেউ নেই ওদের সাথে। আমার প্রশ্ন বিজেপির প্রতিনিধির কাছে, হ্যাঁ। যে এই যে রাজ্যের এত আইন শৃঙ্খলা নিয়ে কথা হয় যে আমাদের রাজ্যে নাকি আইন শৃঙ্খলা নেই, তাহলে এনসিআরবি একটা সরকারি সংস্থা, একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা যারা ক্রাইম ডেটা কালেক্ট করে, তাদের রিপোর্ট অনুযায়ী কলকাতা ইন্ডিয়াতে সেফেস্ট সিটি। তাহলে কি সরকারি সংস্থা ঠিক মতন কাজ করছে না, নাকি আপনাদের কথাগুলো বাস্তব না, কোনটা ঠিক? আপনারা বলছেন নাকি এবার বাংলাতে বিজেপি আসবে, ঠিক আছে ধরেই নিলাম আমরা যে বিজেপি আসবে, কিন্তু মডেলটা কি হবে? উত্তরপ্রদেশ মডেল না বিহার মডেল? কি আমাদেরকেও কি বাঙালি হিসেবে নাকি আমরা বাঙালি হিসেবে কি আমাদেরকেও মাছ মাংস ছাড়ার জন্য আপনারা প্রেশার ক্রিয়েট করবেন? দেখুন, আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে অবনতির পক্ষে, সেটা আমি না, সারা ভারতবর্ষের মানুষ জানে। এখানে আপনাদের প্রচার যন্ত্র জানে, আর কেউ জানে না। পশ্চিমবঙ্গ শিলিগুড়ি চিকেন নেক গেটওয়ে অফ নর্থ ইস্ট, ভুটান, নেপাল, বাংলাদেশের বর্ডার এলাকা, সেখানে আমাদের কাঁটাতারে বেড়া দেওয়া দরকার, সেখানে অনুপ্রবেশ বন্ধ করা দরকার, এবং যেখানে রোহিঙ্গাদের বন্ধ করা দরকার, মাছ এই মাংস বিষয়টা বন্ধ করে দেবেন জন্য। এবং একের পর এক যেভাবে মানুষ, মেয়েরা নিরাপত্তার অভাব বোধ করছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে পশ্চিমবঙ্গে আজকে মেয়েরা নিরাপদ নেই। ক্ষমতা আসলে মাছ মাংস বন্ধ করে দেবেন। মেয়েরা কাজ করতে যাবে না। ক্ষমতা আসলে মাছ মাংস বন্ধ করে দেবেন। আচ্ছা, আরেকটা হলো যে আপনারা বলেছেন যে কেন আমাদের ভোট দেবে। একটা জায়গায় বলবেন, মানুষ দুয়ারে চিকিৎসা চাচ্ছে না, মানুষ চাচ্ছে আয়ুষ্মান কার্ড। আজকে প্রশ্নটা হচ্ছে ক্ষমতায় আসলে মাছ মাংস বন্ধ করে দেবেন আপনারা? একটা উত্তর- ক্ষমতায় আসলে আপনারা মাছ মাংস বন্ধ করে দেবেন? দিদিভাই প্রশ্ন করেছেন। মাছ মাংস তো আমরাও খাই, কে বন্ধ করে দেবে? আপনারা এটা অপপ্রচার যাচ্ছে, অপপ্রচার হচ্ছে। মাছ মাংস সবচেয়ে বেশি আমরা খাই বাঙালিরা, মাছ মাংস না। এটা অপপ্রচার হচ্ছে। 2017 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের একটা রিপোর্টে বলা ছিল যে ইন্ডিয়াতে মাত্র 40,000-এর উপরে রোহিঙ্গিয়া আছে। আজকে ডেটে আপনারা এই জিনিসটা ক্লেম করেন যে বেঙ্গলে 10 লাখ, 20 লাখ বা 40 লাখ রোহিঙ্গিয়া আছে। এটার উপরে আপনি কি উত্তরটা দিবেন, আর এটা কার কারণে হচ্ছে? রোহিঙ্গার যা স্ট্যাটিস্টিক ওর কোশ্চেন হচ্ছে যে আপনারা যে লাখ লাখ রোহিঙ্গার কথা বলছেন, রোহিঙ্গা তো লাখ লাখ রোহিঙ্গাই নেই। স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে রোহিঙ্গার অস্তিত্বই নাই। না। 40,000 যেটা আছে দিল্লিতে, ইউএনওর রিপোর্ট, ভারতবর্ষে রোহিঙ্গা আছে ক্যাম্পে। দেখো, রোহিঙ্গা কি আছে আরেকটু পরে বুঝতে পারবেন, যখন ছাঁকনি শুরু হয়েছে মাঝে। আরেকটা হলো বাজে বাজে ধরা পড়ছে, আপনারা দেখেছেন এই রোহিঙ্গা বর্ডার এলাকা থেকে হিন্দু মুসলমান ধরা পড়েছে রোহিঙ্গা। দেখতে কিরকম? এবং এখানে পশ্চিমবঙ্গে under সবচেয়ে বেশি adjudication রোহিঙ্গা ধরা এক পড়েছে। পিস রোহিঙ্গা দেখান, ও প্রচুর রোহিঙ্গা দিয়েছে। এক পিস। এই যে ছাকা শুরু হয়েছে, One কয়েকদিন piece পরে আপনারা রোহিঙ্গা বলবেন দেখতে। রোহিঙ্গাদের রোহিঙ্গা মিছিল নাই। করতে হবে আপনাকে, আমরা সবাই রোহিঙ্গাদের নিয়ে মিছিল করতে হবে, আমরা খুব সবাই তাড়াতাড়ি রোহিঙ্গাদের নিয়ে মিছিল করতে হবে। তার জন্য বলুন, প্রেরণা আসছে। বলুন, চিন্তা quick। নেই। আমি সব দলের প্রতিনিধিদের কাছে এটা জানতে চাই যে 5 বছর পরে ভোট আসে, আমরা ভোট দিই, একটা দল জেতে এক দল হারে, সরকার হবে, কিন্তু আমি সবার কাছে এটা জানতে চাই যে ভোটের পরে কোনো গ্রাম বাংলায় কোনো বাড়ি জ্বলবে না, কেউ খুন হবে না, এই প্রতিশ্রুতি আপনারা দিবেন? ভোট পরবর্তী অশান্তি হবে কি না হবে সেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি নির্ভর করছে কেন্দ্রের যে শাসক দল তাদের উপরে। তাদের যে হুমকি, তাদের যে ধমকি, বাঙালির উপরে আক্রমণ, বাংলার উপরে আক্রমণ, সেটাকে অবিলম্বে থামাতে হবে। ধন্যবাদ। বাংলা শান্তিপ্রিয় জায়গা। নান্টুদা, দেখুন, নির্বাচনের আগে উত্তপ্ত থাকে,
যেসব জায়গায় নির্বাচন, বিহার, দিল্লি, বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছে, নির্বাচনের পর দেখবেন বিজেপি গভর্নমেন্ট যেখানে এসছে শান্ত পরিবেশও হয়েছে। একটা উস্কানিমূলক শান্তি। কথাবার্তা বিভিন্ন সব জায়গায় রাজ্যে শ্মশানের মানুষকে শান্তি। বলে যাচ্ছে, মানুষকে ফ্যাসিস্ট, মিথ্যে বলে ফ্যাসিবাদ প্রচার শ্মশানের কথা শান্তি হচ্ছে, নামিয়ে আনে। মানুষকে বলা হচ্ছে বিরোধী কণ্ঠস্বর আজকে রদ করা দিল্লির হয়। অবস্থা দেখুন কত ফ্যাসিবাদ ভালো। গলা টিপে আজকে মারে। বিহার, যে বিহারকে আমরা সবচেয়ে নিচু বলতাম, প্রতিদিন দাঙ্গা হতো, প্রতিদিন বিহার মানে খারাপ বলা হতো, আজকে বিহার গর্ব করে বিহারে গেলে সবচেয়ে ভালো জায়গা, রাস্তাঘাট উন্নয়ন এটা মোদির জন্য হয়েছে। মোদি হয় তো মুমকিন হয়, মোদি হয় তো মুমকিন হয়। ঠিক আছে, আমি শেষ প্রশ্নে আসবো। আসছি উত্তরবঙ্গের 54টা সিট, সুব্রত বাবু দিয়ে শুরু করব, তারপরে গৌতম বাবু বলবেন, ছোট করে বলবেন। উত্তরবঙ্গের 54টা সিট, তার মধ্যে কংগ্রেসের শক্তি মালদাতে এখনো আছে। উত্তর দিনাজপুরে আপনাদের একটা সময় ক্ষমতা বেশ ভালোই ছিল। এবারে এই 54টা সিটের মধ্যে কি এক্সপেক্ট করছেন, কি আশা করছেন? আমরা খুব আশাবাদী যে উত্তরবঙ্গে এবার আমাদের ভরে দেবে। আমরা এবার অনেক দিন পর নিজেরা লড়ছি, আমরা নিজের পতাকায় লড়বো। মানুষ অনেক দিন আমাদের পতাকাটা পায়নি, হাত সিম্বলটা পায়নি। যারা কংগ্রেসের আদর্শে বিশ্বাসী, কংগ্রেসের কাজে বিশ্বাসী, আমরা দেশটাকে স্বাধীন করেছি, আশা করি লোক আমাদের সমর্থনে আসবে। আর আমাদের নেতাদের যেটা খুব থেকে দরকার, রাজনীতি আমরা করি আদর্শ সমাজ গড়বার জন্যে। আমি চাবো আমার নেতারা তাদের শালীনতা মেনটেন করলে নিশ্চয়ই ভোট পরবর্তী অশান্তি হবে না। শালীনতার সহিত আমাদের রাজনীতি করতে হবে। এক সময় গোটা উত্তরবঙ্গ জুড়ে যদি আমি বলি, আলিপুরদুয়ার আরএসপি সংগঠন ছিল, চা বাগানের মধ্যে ফরওয়ার্ড ব্লকের সংগঠন ছিল, কোচবিহারে আপনাদেরও সংগঠন যথেষ্ট ভালো ছিল। উত্তরবঙ্গ গতবার আপনারা কোনো সিট তো পাননি, উত্তরবঙ্গে আপনাদের রেজাল্টও খারাপ হয়েছিল, এবারে কি আশা? জ্যোতি বসু একটি কথা বলতেন, মানুষই ইতিহাস রচনা করে। এইবার ভোটে 23 তারিখে ভোট হবে, দ্বিতীয় দফার পরে হবে, রেজাল্ট যেদিন বেরোবে মানুষই ইতিহাস রচনা করবে। বামপন্থীদের পক্ষে লাল ঝড়, লাল সুনামি উঠছে, লাল সুনামি আছড়ে পড়বে, লাল সুনামি আছড়ে পড়বে। সুনামিতে ভেসে যাবে দুই শাসক ভেসে যাবে। নান্টুদা দেখুন উত্তরবঙ্গ সহ নান্টুদা ধর্মের রাজনীতি পরাস্ত হবে, ঠিক আছে, ধর্মীয় বিভাজনের রাজনীতি পরাস্ত হবে, রুটি রুজি লড়াই মানুষের জীবন সংগ্রামের রাজনীতি সামনে আসবে। গৌতমদা, মানুষ রুটি রুজির জন্য যেমন কারণেই হোক, তারা দীর্ঘদিন 34 বছর বামফ্রন্টকে দেখেছে, 30 বছর কংগ্রেসকে দেখেছে এবং টিএমসি 14 বছর দেখেছে। আরে টিএমসি পার্টিটাই তৈরি হয়েছে 98 সালে, পার্টি হয়েছে 2011 টিএমসি হয়েছে। এইভাবেই টিএমসি না তৈরি হয়েছে, অন্য পার্টির থেকে নিয়েছে। টিএমসি না আকাশ থেকে মানুষ আনেনি। উত্তরবঙ্গে কি হবে? উত্তরবঙ্গে কি হবে? আকাশ থেকে আসেনি, আরে ও দেখলে হবে না, আজকে ভেঙে হয়েছে। এদিকে উত্তরবঙ্গে কি হবে? উত্তরবঙ্গে কি রেজাল্ট হবে? নান্টু বাবুর আমরা অভিজ্ঞতা বলেছি, তৃণমূলে থাকা, বিজেপিতে আবার বলে দিচ্ছি, একটা বলছি, আমি আত্মসম্মান নিয়ে চলি, আমার কিছু নেই, আমাকে তাড়াই নেই। আমি মাথা উঁচু করে লড়াই করি, মাথা উঁচু করে চলি, কারো দাবাদলে নেই। আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে চলি, কেউ আমাকে স্যাক করতে পারেনি। আমি চলেছি কংগ্রেস শেষ, আমি চলেছি এবার টিএমসিও শেষ। বিজেপি পশ্চিমবঙ্গে আসছে, বিজেপি উত্তরবঙ্গে আসবে, বুদ্ধিকে বলবল করবে। উত্তরবঙ্গে কি হতে যাচ্ছে? ধন্যবাদ প্লিজ। উত্তরবঙ্গে এবার বিজেপি ডাবল ডিজিটে যাবে না, ডাবল ডিজিট যাবে না। উত্তরবঙ্গে বিজেপি ডাবল ডিজিট যাবে না, দাবি তৃণমূল কংগ্রেস। 4 তারিখ কি রেজাল্ট হয় সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। সবাই ভালো থাকবেন।